ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। আজকের আমাদের সেশন ইউলিসেস, যে পোয়েমটা আমরা অলরেডি আলোচনা করেছি, যেটা আমরা অ্যানালাইসিস করেছি পুরো কবিতাটা, তার উপর থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আজ তোমাদের সামনে নিয়ে এসছে। এই এমসিকিউ গুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো যে কোনো পরীক্ষাতে তোমাদের যে কামিং এক্সাম আসছে সেই এক্সামে কিন্তু এই এমসিকিউ গুলো থেকে প্রশ্ন আসবে। তাই প্রত্যেককে বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, এবং যারা ইউলিসেস এই কবিতাটার অ্যানালাইসিসটা এখনো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন চেক করো। সেখানে আমি ইউলিসেস যে পোয়েমটা আমি যে অ্যানালাইসিস করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখো, আমরা প্রত্যেকে জানি যে ইউলিসেস এমন একটা কবিতা যেখানে ইউলিসেস একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা সবসময় অ্যাডভেঞ্চার চায়, এবং সেটা নিয়ে তার বর্ণনা লর্ড টেনিসন, অ্যালফ্রেড লর্ড টেনিসন তার কবিতাতে দিয়েছেন। সেটা আমরা লাইন বাই লাইন আলোচনা করার পরে আজকের আমাদের পর্ব হচ্ছে এমসিকিউ। আমি জানিয়ে রাখি, ইংলিশ লিটারেচারে বিভিন্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এসএলএসটি এক্সাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই ধরনের যে ইয়েগুলো, যে আমাদের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করছি, এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আমাদের আলোচনা থাকছে। তাই অবশ্যই চ্যানেলটা পাশে থাকতে হবে। এই ধরনের ক্লাস যদি তোমরা চাও যে এই ক্লাসগুলো তোমাদের উপকারে লাগছে, তাহলে যেটা করতে হবে তোমাদেরকে চ্যানেলটার পাশে থাকতে হবে। কিভাবে থাকবে? নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য, যারা আমাদের ক্লাস দেখো, তাদের কাছে বিনীত অনুরোধ, ভালোবাসার আবদার, তোমরা অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করে দাও, কারণ প্রচুর বন্ধুরা রয়েছে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে বা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছে, যেখানে এই ধরনের এমসিকিউ কোয়েশ্চেনগুলো তার একটা প্র্যাকটিস করে নিতে পারবে। তো চলো, আজকে আমরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের সেশন শুরু করব। আজকে আমাদের রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ ফ্রম ইউলিসেস উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। তো চলো, আজকের সেশন আমরা শুরু করছি। আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নেব। দেখো, স্ক্রিনে আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। বলছে, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইউলিসেস? ইউলিসেস কবিতাতে কে বক্তা? তোমরা জানো, আমরা কবিতাতে বলেছিলাম যে এই কবিতাটা হচ্ছে একটা, একজন বক্তা বলছে, তার লিসেনাররা রয়েছে যারা ম্যারিনার্স, তারা শুনছে। কে বলছে? বলছে অবশ্যই ইউলিসেস, যে হচ্ছে অডিসিয়াস। অ্যাকচুয়ালি অডিসিয়াস যে আমরা দেখেছি হোমারের যে ইলিয়াড ওডিসি, আমরা যে মহাকাব্যের কথা বলেছি, সেখান থেকে অডিসিয়াস। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই এই পর্বটাতে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কোয়েশ্চেন ফর দ্য ভিউয়ার্স। তোমরা কি ভাবছো? তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, কে সঠিক উত্তর দিতে পারে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তোমাদের ছোট্ট কথা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। দেখো তাহলে, ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম ইউলিসেস? এটা আমরা সবাই বুঝতে পারছি, এটা ইউলিসেস বা ওডিসিয়াস। দেখো, অ্যালফ্রেড লর্ড টেনিসন ইনি হচ্ছেন কবি, তাহলে ইনি তো বক্তা নন, বক্তা হচ্ছে ইউলিসেস। দান্তে নয়, টেলিমেকাস ইউলিসেসের ছেলে, তাহলে এটা ইউলিসেস। হোয়াট ক্লাসিক্যাল সোর্স প্রাইমারিলি ইনফ্লুয়েন্সেস হচ্ছে ইউলিসেস? ইউলিসেসকে কোনটা কোনটা সব থেকে বেশি প্রাইমারিলি, মানে প্রধানত প্রভাব বিস্তার করেছে? কোন লেখাটা? এটা হোমারের ওডিসি। এটা আমরা বুঝতে পারছি হোমারের ওডিসি। হোমারের ওডিসি থেকে আসছে ওডিসিয়াস, হয় না? তো সেই জন্য এটা হোমার্স ওডিসি। সোফোক্লেসেস, ওইডিপাস রেক্স, প্লেটোস রিপাবলিক, ভার্জিলস এইনেড, না কোনোটাই নয়, হোমার্স ওডিসি। আমি এই প্রশ্নটা যে মুহূর্তে দেখাচ্ছি একবার মনে মনে ভেবে নাও কি আনসার হতে পারে। হোয়াট লিটারি ডিভাইস ইজ সেন্ট্রাল টু দ্য স্ট্রাকচার অফ ইউলিসেস? এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কাকে বলে? যখন একজন বক্তা কোনো কথা বলে আর সেটা তার লিসেনাররা শোনে, কিন্তু বক্তার কথাটা বোঝা যায় যে বক্তা মানে লিসেনাররা যে আছে, এটা বোঝা যায় বক্তার কথা থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউলিসেস পুরো কথা বলছে, সে কিভাবে অ্যাডভেঞ্চার করতে চায়। সে ফিরে এসছে ইথাকাতে, ইথাকাতে ফিরে আসার পরেও তার আর ভালো লাগছে না, সে আবার সমুদ্র যাত্রায় যেতে চায়। এই কথাগুলো বলছে কার কাছে? এই কথাগুলো বলছে তার মেরিনারদের কাছে, মানে তার যারা সহযাত্রী, যাদের সাথে সে এতদিন সময় কাটিয়েছে তাদের। তো এই জন্য এটা ড্রামাটিক মনোলগ না, স্যাটায়ার, মানে কোনো তাচ্ছিল্য, কোনো একটা মক করে উপহাস করে কিছু বলার এটা নয়, ব্যালাড গীতি কবিতা নয়, অ্যালিগরি রূপক ও কিছু নয়, এটা ড্রামাটিক মনোলগ। দেখো, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। হোয়াট ডাজ লিজ মিনস? লিজ কথাটা মানে কি? এটা হচ্ছে ড্রেগস বা রেমনেটস, মানে একদম তলানি, হয় না? সে দেখবে প্রচন্ড তৃষ্ণা পেলে আমরা জলের একদম শেষ বিন্দু পর্যন্ত জলটাকে পান করি, ওই শেষ বিন্দু একদম বটম লাইন যেটাকে বলে, সেই বটম লাইনটাকে বলে লিজ। তো এখানে বলছে, ইউলিসেস বলছে যে আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই। এখানে জীবনটার সাথে ওয়াইনের তুলনা আছে। তো এটা এই জন্য ড্রেগস, একদম তলানি পর্যন্ত আমি করতে চাই। নেক্সট দেখো,
ইউলিসেস কম্পেয়ারস এ লাইফ উইদাউট অ্যাক্টিভিটি, জীবনে যখন কোনো কাজ থাকবে না, অলস জীবন, এটা কার সাথে তুলনা করেছেন? সিপ্রেক, রাস্টিং শোর, বার্নিং হাউস, ফলিং ট্রি। এটা রাস্টিং শোর। উনি দেখবে কবিতাতে রয়েছে, আমরা আমাদের যে মেন কবিতা সেখানে আমরা আলোচনা করেছি, এবং আমি তোমাদেরকে বলছি যদি এখনো এটা দেখা না হয়ে থাকে ডেসক্রিপশনে দেখো, আমি এটা লিঙ্কটা দিয়ে দিয়েছি ইউলিসেস পুরো কবিতার অ্যানালাইসিসটা। সেখানে আমরা বারবার বলেছি যে ইউলিসেস বলছেন যে একটা মানুষের জীবন যেখানে, যে জীবনটাতে অ্যাকচুয়ালি কোনো ইয়ে নেই, মানে যেখানে কোনো অ্যাডভেঞ্চার নেই, সেই জীবনটা হচ্ছে অনেকটা সেই মূর্ছে পড়া ইয়ের মতো, তোমার তরবারির মতো, মূর্ছে পড়া কোনো অস্ত্রের মতো, যেটা আনফিনিশড সোর্ড বলতে পারো। তো এই জন্য এটা রাস্টিং সোর্ড হচ্ছে। ইউলিসেস রেফার্স টু হিজ পিপল অ্যাজ এ স্যাভেজ রেস। তিনি বলেছেন দেখবে অ্যাজ এ কিং, উনি ইথাকার রাজা, তো উনি বলছেন যে ইথাকার লোকজন হচ্ছে স্যাভেজ, হয় না? আমরা কবিতাতে দেখেছি বন্য, তারা কিছুই জানে, দে ডু নট নো মি। উনি বলছেন একটা জায়গায় যে তারা আমাকে চেনেই না, যে আমি কি বা আমি কে, আমার গুরুত্বটাই তারা বোঝে না। চলে আসি নেক্সট। হাউ ইজ টেলিমাকাস প্রেজেন্টেড ইন দ্য পোয়েম? কাওয়ার্ডলি, রেসপন্সিবল অ্যান্ড স্টেডি, রেবেলিয়াস অ্যান্ড ওয়ারলাইক। হ্যাঁ, রেসপন্সিবল অ্যান্ড স্টেডি। এখানে কিন্তু ইউলিসেস তার ছেলের সম্পর্কে অনেক গুণগান করেছে, যদিও কোথাও কোনো জায়গায় মনে হচ্ছে তিনি যেন টেলিমেকাসকে বলছেন যে ও সংসারের কাজকর্ম নিয়ে থাকবে, আমি চলে যাব। টেলিমেকাস এখানে রেসপন্সিবল অ্যান্ড স্টেডি, যার মধ্যে একটা ধৈর্য আছে, প্যাশন্স আছে, উইজডম আছে, এবং যে উনি বলছেন কবিতাতে যে স্লো প্রুডেন্সের দ্বারা এই স্যাভেজ রেসটাকে তারা মাইল্ড বানাতে পারবে, টেলিমেকাসের সেই ক্ষমতা আছে। টেলিমেকাস অ্যাকচুয়ালি ইউলিসেসের ছেলের নাম, আর ওনার ওয়াইফের নামটা ওই যে এজেড ওয়াইফ, ওয়াইফের নামটাও মনে রাখবে, ওয়াইফের নাম হচ্ছে পেনিলো, এটাও আসতে পারে। হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? সমুদ্রটা এখানে কি সিম্বলাইজ করছে? ডেথ, পলিটিক্স, অ্যাডভেঞ্চার অ্যান্ড আননোন, ফ্যামিলি সেপারেশন। অ্যাডভেঞ্চার অ্যান্ড আননোন, হ্যাঁ এটা হবে অ্যাডভেঞ্চার অ্যান্ড আননোন। অ্যাডভেঞ্চার একটা একটা কোথাও অভিযান, এবং একটা আননোন অপরিচিত, এটাই সমুদ্র। হু ডাজ ইউলিসেস প্ল্যান টু টেক অন এ নিউ ভয়েস? নতুন জার্নি শুরু করবে, সেখানে ইউলিসেস কে নিতে চায়? হিজ ওল্ড মেরিনার্স, তার যাদের সাথে সে এতদিন সমুদ্র যাত্রায় ছিল, ব্যাটল অফ ট্রয় যখন সে অংশগ্রহণ করেছিল, যখন যাদের সাথে সে ছিল তাদের সাথেই সে থাকতে চায়, নতুন কারোর সাথে নয়, তাদের সাথেই থাকতে চায়। তো এইটা হচ্ছে না, হিজ সন, হিজ ওয়াইফ, ইথাকান সিরিজের একটাও না। ইউলিসেস ফাইনাল অ্যাপিল ইজ ডিরেক্টেড টু হিজ মেরিনার্স। ওই যে টু স্ট্রাইভ, টু ফাইন্ড, টু নট টু ইয়েল, এই টাইপের একটা লাইন আছে না, সব থেকে টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল, এটা তার মেরিনারদেরকে শেষে বলছে। ইউলিসেসের অ্যাকচুয়ালি মেন বক্তব্য হচ্ছে যে আমাদের বয়স হয়ে গেছে, ডেফিনেটলি উই হ্যাভ নট দ্যাট ফিজিক্যাল স্ট্রেংথ হোয়াট উই হ্যাড ইন আওয়ার ইয়াং এজ, বাট দো উই আর নাও ওল্ড, বাট উই আর নট মেন্টালি এজড। We may be physically old, but we are mentally still now we are young, and we can start a journey, we can seek for knowledge. এটাই বলতে চাইছে ইউলিসেস, বলতে চাইছে আমার বয়স হয়ে গেছে, সেই শারীরিক ক্ষমতা নেই, এটা আমি মানছি, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার সবকিছু শেষ হয়ে গেছে। বিফোর এন্ড, দেখবে আর দ্য এন্ড বলে একটা লাইন আছে, যে সবকিছু শেষ হওয়ার আগেও কিছু রয়ে যায়, তো সেটা এখানে বলতে চাই। ইউলিসেস ফাইনাল অ্যাপিল ইজ ডিরেক্টেড টু হিজ মেরিনার্স। এরপরে কি হচ্ছে, এরপরে চলে আসবো পরের এতে। আশা করছি তোমরা, আমি আবার বলছি তোমাদের জন্য প্রশ্ন থাকবে। টেনিসন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই হুইচ ইটালিয়ান পোয়েটস ভার্সন অফ ইউলিসেস? পেট্রার্ক, লিওপার্ডি, দান্তে আর বোকাসিও। এটা দান্তে। ইনফার্নো, আমরা দান্তের ইনফার্নোর একটা রেফারেন্স পেয়েছি। ইন দ্য পোয়েম লাইফ ইজ কম্পেয়ার টু এ জার্নি অ্যান্ড ওয়াইন। দেখো, লাইফটাকে উনি একটা জার্নির সাথে তুলনা করেছেন, যে লাইফ ইজ এ জার্নি, এবং আর তুলনা করেছেন ওয়াইন, ওই যে একটু আগেই বললো আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তো এটাই জার্নি অ্যান্ড ওয়াইন। জার্নি মানে অভিযান বা যাত্রা, আর ওয়াইন মানে হচ্ছে মদ। নেক্সট, টেনিসন ইউজড ইউলিসেস অ্যাজ এ মার্কস ফর। টেনিসন অ্যাকচুয়ালি তার নিজের কথাটা ইউলিসেসকে দিয়ে বোঝাতে চাইছে। একজন কবি, একজন লেখক, একজন রাইটার, তিনি কি করেন, তিনি তার চরিত্রের মধ্য দিয়ে তার মনের কথাটাকে বলতে চান। এটাই তো সাহিত্যের নিয়ম, হয় না? whenever writer or the poet wants to say something, then he always uses some character as his spokesperson, তার কথাটা বলার জন্য মুখপাত্র হিসাবে একজনকে রাখেন। তো এখানে টেনিসনের কথার যে মুখপাত্র সে হচ্ছে ইউলিসেস। তো এখানে এই লাইনে কি বলতে চাইছে, বলছে টেনিসন ইউজড ইউলিসেস অ্যাজ এ মার্কস ফর হিজ ওন ইমোশনাল রেজিলেন্স, তার যে মানসিক যে একটা দৃঢ়তা, তার একটা তিনি কোথাও গিয়ে একটা মুখোশ হিসাবে ব্যবহার করেছে।
Ulysses can be seen as a symbol of political failure, human restlessness and aspiration, mythical villainy আর গ্রিড। না, এটা হিউম্যান রেস্টলেসনেস, হয় না? ওই যে থাকবো না গো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, ইউলিসেসের গল্পটা অনেকটা সেরকম, হিউম্যান রেস্টলেসনেস অ্যান্ড অ্যাসপিরেশন। চলো আসি নেক্সট, দ্য লাইন মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল এক্সপ্রেসেস। এই লাইনটা কি বোঝাচ্ছে? মেড উইক বাই টাইম এন্ড, সময় এবং ভাগ্যের দ্বারা অবশ্যই দুর্বল হয়েছে, বাট স্ট্রং ইন উইল, মানসিকভাবে শক্তিশালী। এটা কি বোঝায়? ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল কারেজ ইন এজিং, ইউথফুল অ্যারোগেন্স, সাবমিশন টু ফেট। এটা হচ্ছে মেন্টাল কারেজ ইন এজিং। ইভেন যখন বয়স হয়ে গেছে, আমরা কি ভাবি? আমরা আফটার 60, আমাদের নর্মাল লাইফের ডে টু ডে লাইফে আমরা আফটার 60 হচ্ছে সুপার এনিউয়েশন, আমরা কি করি? রিটায়ারমেন্টে চলে যাই, যে নাও হি হ্যাজ অলরেডি গন টু দ্য এজ অফ রিটায়ারমেন্ট। ইউলিসেস বলছেন রিটায়ারমেন্ট বলে কোনো এজ হয় না, রিটায়ারমেন্ট মানে হচ্ছে মৃত্যু। অ্যাকর্ডিং টু ইউলিসেস, রিটায়ারমেন্ট মিনস ডেথ, বাট বিফোর দ্য ডেথ there is nothing, no such conception like retirement. Retirement বলে কিছু নেই। Even before the death, even before the death, when you are old, then also you have some duty, you have some responsibility to seek knowledge, to make adventure, to go for the sea voyage, এগুলো উনি বলতে চাইছেন। The poem ends in a note. এই কবিতা মানেই হচ্ছে একটা অদম্য শক্তি, একটা অদম্য একটা দৃঢ়তা। হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই যেতে যারা বলে জিতবই আমি। তাহলে অবশ্যই এটা ডিটারমিনেশনের গল্প, দৃঢ় প্রতিজ্ঞা। চলে আসি নেক্সট, দ্য ভ্যাসেল পাফস আর সেল সিগনিফাই। ভ্যাসেলটা কি করেছে? তার পালটা তুলে এগিয়ে যাচ্ছে। এটা কিটাকে সিগনিফাই করে? এন্ড অফ ওয়ার, ফিউনারাল, বিগিনিং অফ এ নিউ জার্নি, পিস ট্রিটি। হ্যাঁ, এবারে যাত্রা শুরু হচ্ছে, তাহলে বিগিনিং অফ এ জার্নি, নিউ জার্নি হবে। হোয়াট জনার বেস্ট ডেসক্রাইব ইউলিসেস? ইউলিসেসকে কোন জনারটা সব থেকে বেশি ইয়ে করে? জনার মানে কোন টাইপ? রোমান্স, এটা রোমান্টিক কোনো গল্প? এপিক, মহাকাব্য, সেটার কোনো ব্যঙ্গাত্মক কিছু না, এটা ফিলোসফিক্যাল পোয়েট্রি, এটা দার্শনিক কবিতা, জীবনের একটা দর্শন। ইউলিসেস ইজ আ ফিলোসফি ফর দ্য লাইফ। You can follow Ulysses, you can take Ulysses as the ideal of your life, because Ulysses is telling some lines which are definitely helpful for the life, for a successful life. জীবন মানে হচ্ছে, জীবন মানে এগিয়ে যাওয়া, থেমে যাওয়ার কোনো জায়গা নেই। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যেতে যেতে পিছিয়ে পড়ি যদি কবু। এই লাইনটা আমরা বলি, বাট থেমে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া, থেমে যাওয়া মানে কিন্তু সরে যাওয়া, থেমে যাওয়া মানে হচ্ছে পিছিয়ে পড়া। তো এই জন্য এটাকে অবশ্যই আমরা বলতে পারি এটা ফিলোসফিক্যাল পোয়েট্রি, ফিলোসফিক্যাল পোয়েট্রি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল ইমপ্লাইজ। এইটা কি বলছে? যে ওল্ড এজ, বার্ধক্যেরও একটা তার সম্মান আছে এবং তার একটা পরিশ্রম আছে। এটা কি বলে? ওল্ড এজ ইজ এ কার্স, বৃদ্ধ বয়সটা হচ্ছে একটা অভিশাপ। দেয়ার ইজ ডিগনিটি ইন এজেড ইফোর্ট, একটা মাহাত্ম্য রয়েছে। ইউথ ইজ ইটার্নাল, এজিং ইজ ইউজলেস। না, দেয়ার ইজ ডিগনিটি। বয়স হয়ে গেল, তার মধ্যে একটা মাহাত্ম্য আছে। Ulysses' desire to follow knowledge like a sinking star suggests ceaseless pursuit of truth, religious devotion, resignation, darkness. The ceaseless pursuit of truth. এরপরে আমরা আসছি পরের কোশ্চেন, ইন হুইচ লিটারেরি পিরিয়ড ওয়াজ ইউলিসেস রিটেন? এটা আমরা সবাই জানি ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান পোয়েট। টেনিসন ওয়াজ অ্যান ভিক্টোরিয়ান পোয়েট, টেনিসন ওয়াজ আ ভিক্টোরিয়ান পোয়েট। হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই yet all experience is an arch wade through glimpse that untraveled world? আবার বলছি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি যখন কবিতাটা পড়িয়েছি, এক্সপ্লেন করেছি পুরো কবিতাটা, তখনও এটা আমি বারবার চিৎকার করে বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি আবার বলছি, যারা এখনো অ্যানালাইসিসটা দেখোনি, ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি অ্যানালাইসিসটা, সেই অ্যানালাইসিসটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে, তাহলে এই এমসিকিউটাও তুমি বুঝতে পারবে বা তোমার অরিজিনাল এটার ইফেক্টটা পাবে। বলছে, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই yet all experience is an arch wade through glimpse that untraveled world? এখানে উনি কি বলতে চাইছেন? যে আমি যে এত ঘুরেছি, এত অভিজ্ঞতা অর্জন করেছি, এগুলো হচ্ছে আমার কাছে একটা জানালার মতো, একটা দেখার জায়গার মতো, যেটা দিয়ে আমি দেখতে পাই এখনো অনেকটা জায়গা রয়েছে যেটা এখনো আমার ঘোরা হয়নি, হয় না? এটা হচ্ছে, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা তোমাকে জানিয়ে যায় যে তুমি কত কম জানো। যে যত কম পড়ে তার মনে হয় সে সব থেকে বেশি জানে, যে যত বেশি পড়ে তাদের মনে হয় সে কম জানে। তো এটাই বলছে, এক্সপিরিয়েন্স লিমিটস ওয়ানস পটেনশিয়াল, এক্সপিরিয়েন্স ওপেন্স doors to new adventure, experience is a barrier to exploration, experience only reflects us. এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা একদমই টাফ নয়, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ওপেন্স ডোর টু নিউ
তোমার একটা জায়গায় তুমি দার্জিলিং ঘুরেছো, তোমার তারপরেই মনে হবে চলো একবার কাশ্মীরটা দেখে আসি। তো মনে করো আমি কোনোদিন বাইরে কোথাও ঘুরতেই যাইনি, আমার ইচ্ছেও যাবে না, আমি সেই খিড়কি থেকে সিংহদুয়ারেই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, আমার এটাই মনে হবে। কিন্তু যে মুহূর্তে আমি ঘুরবো, চারদিকে ঘুরবো, তখন কিন্তু আমার আবার কি হবে, আমার ঘোরার ইচ্ছাটা আবার বাড়বে। তো এটাই এক্সপিরিয়েন্স ওপেন ডোরস টু নিউ অ্যাডভেঞ্চার, আমি এটাই বলতে চাইছি। মানে নতুন এক্সপিরিয়েন্স খুলে দেয় দরজা কিসের, নতুন অ্যাডভেঞ্চারে। নতুন অ্যাডভেঞ্চার মানে কি, নতুন আবার কিছু নতুন পাওয়ার, নতুন কিছু অভিজ্ঞতা অর্জনে। What qualities does Ulysses attribute to Telemachus? Strength and bravery, wisdom and patience, ambition and curiosity, loyalty and adventurousness. দেখো, উইজডম অ্যান্ড প্যাশন, টেলিমেকাসকে কি বলেছে, এটা ইউলিসেসের কথা থেকেই জানতে পারছি যে টেলিমেকাস খুব একজন দায়িত্ববান। দেবে বলেছে যে টেলিমেকাস এই জাতিটাকে সভ্য জাতি বানাতে পারবে, এই থাকার লোকগুলোকে। ইভেন যে ঘরোয়া যে কুলদেবতা আছেন বা ঈশ্বর আছেন, তার সে সঠিকভাবে তার পুজো করবে, এবং অফিস অফ টেন্ডারনেস তার মায়ের ব্যাপারে, মানে ইউলিসেসের ওয়াইফের ব্যাপারে, সেই জায়গাটাও টেলিমেকাস খেয়াল রাখবে। টেলিমেকাস একজন আইডিয়াল কিং হতে পারবে এই থাকা আইল্যান্ডের। হোয়াট ডাজ ইউলিসেস কম্পেয়ার হিমসেলফ টু ইন দ্য পোয়েম এ রাস্টি শোর? এ বলছেন না একটা জায়গায় ইউলিসেস, একটু আগে আমরা আলোচনা করলাম যে যদি আমি কাজ ছেড়ে দিই, এই সমুদ্র যাত্রা, এই অ্যাডভেঞ্চার ছেড়ে দিই, তাহলে আমার অবস্থাটা হয়ে যাবে একটা মোর্চে ধরা, একটা জং ধরা একটা হাতিয়ারের মতো, একটা সোর্ড বা তরবারির মতো। কি বলছে তাহলে, এটা হয়ে গেল। নেক্সট দেখো, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই দ্য ফ্রেজ ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং? এটা ফার্স্ট লাইনটা দেখবে শুরু হচ্ছে কবিতাটা। ইউলিসেস কি বোঝাতে চেয়েছেন এই ফ্রেজটার দ্বারা? ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, এটা খুব কম প্রফিট দেয় অ্যাজ অ্যান আইডল কিং। ইডল কিং মানে হচ্ছে একটা অলস রাজা হয়ে কোনো লাভ নেই। এ কিং গেইনস নাথিং ফ্রম ইডলনেস, এ কিং শুড এনজয় দ্য কমফোর্টস অফ লাইফ, এ কিং শুড অলওয়েজ স্টে অ্যাট হোম, এ কিং শুড রুল উইথ স্ট্রিক্ট ডিসিপ্লিন। এখানে বলতে চাইছে যে এ কিং গেইনস নাথিং ফ্রম ইডেননেস, একজন রাজা অলসতা থেকে কিছুই পেতে পারে না। দেখো, একটা মানুষের, এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য। কি কর্তব্য? যে তার জীবনটাকে সে সঠিকভাবে ইউজ করুক, তার সুযোগগুলোকে, অপরচুনিটিগুলোকে সে সঠিকভাবে, সুযোগগুলোকে সে সদ্ব্যবহার করুক, সেটাই। তারপরে কি কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট? ইউলিসেস এটার দ্বারা কি বোঝাতে চেয়েছে? যে আমি যা কিছু দেখেছি তার আমি একটা অংশ হয়ে গেছি। এটা বলতে চাইছে হিজ আইডেন্টিটি ইজ সেভড বাই হিজ পাস্ট এক্সপিরিয়েন্স। তার পরিচয়টা কিসের দ্বারা তৈরি হয়েছে? তার বিগত যে অভিজ্ঞতা। হি ফিলস ডিসকানেক্টেড ফ্রম হিজ পাস্ট অ্যাডভেঞ্চার থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। হি রিগ্রেটস দ্য মিস্টেক অফ হিজ পাস্ট, সে হতাশ অনুভব করছে যে তার অতীতের ব্যাপারে। হি সিজ হিমসেলফ অ্যাজ এ সেপারেট ফ্রম আদার, অন্যদের থেকে দূরত্ব না। ইউলিসেস বলতে চাইছে আমি ইউলিসেস হয়েছি, আমি বিভিন্ন জায়গায় গেছি, সেখানে যে জায়গাগুলোতে গেছি সেখানে এমন কিছু আমি কাজ করেছি যে জায়গার জন্য আমি আজকে তার সমস্ত কিছুর অংশ হয়ে গেছি। চলে আসি নেক্সট, কি বলেছে, হোয়াট ডাজ ইউলিসেস মিন বাই দ্য লাইন লাইফ পাইলড অন লাইফ ওয়ের অল টু লিটল? ইউলিসেস কি বোঝাতে চেয়েছে এটা দিয়ে? দেখো, যে এখানে ইউলিসেসের মেন বিষয়টা হচ্ছে একটা জীবনের উপর আর একটা জীবন থাকলেও আমাদের এই এত এত পৃথিবীর যে রূপ রস গন্ধ সৌন্দর্য, এটাকে তো উপভোগ করার মতো সুযোগ নেই। আমাদের হাতে তো একটাই জীবন আছে। আমাদের যদি অনেক জীবন থাকতো, জীবনের উপর জীবন থাকতো, তবু সেই জীবনটার স্প্যানটাও কিন্তু ছোট হতো। হি রিগ্রেটস হিজ পাস্ট ডিসিশন, হি ফিলস লাইফ ইজ টু শর্ট টু অ্যাচিভ এভরিথিং। হ্যাঁ, একটা জীবনে এখনো সবকিছু করা যাবে না, হয় না? লাইফ ইজ টু শর্ট, বাট দ্য বিউটি অফ দ্য নেচার, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য নেচার ইজ টু লং or too high, too big. To capture the total thing in a particular life, in a single life, is impossible. এটা ইউলিসেস বলতে চাইছে। He says for a simpler life he believes in reincarnation, মানে পুনর্জন্ম বা নতুন এর কথা না, এগুলো একটাও নয়। উনি বলতে চাইছেন যে একটা জীবন দিয়ে কোনোভাবেই সবকিছুকে অ্যাচিভ করা সম্ভব নয়। What does Ulysses mean when he say to follow knowledge like a sinking star? ডুবন্ত সূর্যে তারার মতো আমি জ্ঞানকে আহরণ করবো, জ্ঞানকে ফলো করবো, অনুসরণ করবো। হি সিক্স নলেজ ইভেন ইফ ইট ইজ আনঅ্যাটেইনেবল। এটাই বলতে চাইছে। তিনি বলতে চাইছেন যদি জ্ঞান আহরণ করতে হবে, নতুন জিনিস জানতে হবে। মানুষ আজকে মানুষ হয়েছে কিন্তু তার এই জানার অনুসন্ধিৎসা, এই অনুসন্ধিৎসা থেকে মানুষ হয়েছে, না হলে সে অন্য প্রাণীর মতো পুরোপুরি সরে যেত। কিন্তু মানুষ আজকে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, হয় না? তাহলে এই জন্য বলছে হি সিক্স নলেজ ইভেন ইফ ইট ইজ আনঅ্যাটেইনেবল।
হুইচ কোয়ালিটি ডাজ ইউলিসেস এডমায়ার মোস্ট ইন হিজ ম্যারিনার্স? ম্যারিনার্সের মধ্যে কোন কোয়ালিটির ইউলিসেস খুব শ্রদ্ধা করে? লয়্যালটি অ্যান্ড ওবিডিয়েন্স, দেয়ার উইলিংনেস টু ফলো হিম ইনটু ডেঞ্জার, দ্য স্ট্রেংথ অ্যান্ড ইউথ, দেয়ার অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু চেঞ্জ, দেয়ার উইলিংনেস। দেখো এক কথায় যখন ইউলিসেস ইভেন বয়স্ক অবস্থায় সে ফিরে এসেছে, যুদ্ধ করে ফিরে এসছে, অনেক সমুদ্র যাত্রার পরে সে ফিরে এসে পরে আবার মন গেছে আবার ফিরে যাও, তখন সেই লোকগুলোকে ডাকছে, তারা এখনো রেডি, তাদেরও বয়স হয়েছে, কিন্তু ইউলিসেসের কথা তারা শুনবে, ইউলিসেসকে তারা মানে। হুইচ লাইন বেস্ট এক্সপ্রেসেস ইউলিসেস রিফিউজাল টু সাকাম টু ওল্ড এজ? হুইচ লাইন বেস্ট এক্সপ্রেসেস ইউলিসেস রিফিউজাল টু সাকাম টু ওল্ড এজ? কোন লাইনটা সব থেকে বেশি এক্সপ্রেস করে ইউলিসেস যেখানে মানতে চাইছে না ওল্ড এজটাকে? দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, দেয়ার লাইজ হোপ, দ্য ভেসেল পাফস আর সেল। এটা হচ্ছে টু স্ট্রাইভ। এইটা হোয়াট ডাজ দ্য হ্যাপি আইসেল সিম্বলাইজ ইন দ্য পোয়েম? কবিতাতে হ্যাপি আইসেলটা কি সিম্বলাইজ করছে? দ্য আফটার লাইফ অর প্যারাডাইস, ইথাকাস নেভারিং আইল্যান্ড, এ প্লেস ফর দ্য রেস্ট ফর সেইলর, দ্য গ্রিক আইল্যান্ড অফ মিথ। না, হ্যাপি আইসেল হচ্ছে স্বর্গ, প্যারাডাইস বলতে পারো। জীবনের এই জীবনটার পরে একটা জায়গা যেখানে অনাবিল শান্তি, সেটা হচ্ছে স্বর্গ। এটাই তো আমাদের কনসেপশন আছে। প্যারাডাইস অর হেভেন ইজ সাপোজ টু বি দ্য আলটিমেট প্লেস ফর পিস, অ্যাবোর্ড অফ গড। হোয়াট ডাজ ইউলিসেস বিলিভ ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লাইফ? কি মনে করে ইউলিসেস যে জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্যটা কি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? কনকারিং ল্যান্ডস, বিভিন্ন জমিকে জয় করা, সিকিং নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, জ্ঞান আহরণ করা, রুলিং উইথ ফেয়ারনেস, ভালো সততার সাথে রুল করা, লিভিং লিগ্যাসি ফর ওয়ান ফ্যামিলি। না, এটা হচ্ছে সিকিং নলেজ। জীবনের লক্ষ্যটাই হচ্ছে জ্ঞান আহরণ করা অ্যান্ড অ্যাডভেঞ্চার। আজকে আমরা এই মুহূর্তে যখন এই কবিতাটা পড়ছি, তখন এই মুহূর্তে মহাকাশে ভারতের একজন বীর সন্তান রয়েছেন, শুভ্রাংশু শুক্লা। ভারতবর্ষের ছেলে এখন কোথায় রয়েছেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS, পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে একটা জায়গায়, ভাসমান জায়গায় রয়েছে। কেন রয়েছে? জ্ঞান আহরণের জন্য। এই রিস্ক কেন নিতে গেলেন তারা? তাদের যে টিম গেল, নাসা থেকে যে টিম গেল, যেখানে শুভ্রাংশু শুক্লা ছিলেন তার পার্ট, কেন এত বড় রিস্ক নিলেন? কারণ টু গেইন সাম নিউ নলেজ, টু গেইন সাম নিউ এক্সপিরিয়েন্স, টু গেইন সাম নিউ ইনফরমেশন রিগার্ডিং দ্য স্পেস। আমি এটাই বলছি। তাও যে জীবনের লক্ষ্য অ্যাকর্ডিং টু ইউলিসেস, সিকিং নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। ইউলিসেস পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। ইউলিসেস কবিতাটা দেখবে কোনো ভার্সের নেই, কোনো ছন্দ নেই, অমিত্রাক্ষর ছন্দ যেটাকে বলে, ব্ল্যাঙ্ক ভার্স। হোয়াট কিংডম ডাজ ইউলিসেস রুল ওভার? এটা আমরা সবাই জানি ইথাকা। এরপরে সেই ক্ষণ, সেই মুহূর্ত। তোমাদের মনে হতে পারে স্যার আপনি এতক্ষণ ধরে বলছেন যে আমাদেরকে কোয়েশ্চেন দেবেন, আমরা একটা প্রশ্নের আনসার দেবো। হ্যাঁ, এটা হচ্ছে সেই প্রশ্নটা, যে প্রশ্নটা তোমরা আনসার দেবে। হাউ মেনি টাইমস ডাজ টেনিসন ইউজ দ্য প্রোনাউন আই ইন দ্য পোয়েম? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই ইউলিসেস কবিতাতে কতবার টেনিসন, আই মানে আমি, কথাটা উল্লেখ করেছে? এই চারটে অপশনের মধ্যে নাও হতে পারে। আমি আবার বলছি, 13, 14, 15, 16 কোনটা? তুমি এক্সাক্ট এটা তোমার কাছে যদি জানা আছে বা গুণে হলেও তুমি লিখে জানাও। কেউ বলে 13, কেউ বলে 14, কেউ বলে 15, কেউ বলে 16, কেউ বলে 25। কোনটা তুমি কমেন্ট করে জানাও। এটা তোমার প্রশ্ন, আমি উত্তর দেবো কমেন্টে। আবার বলছি, প্রশ্নটা কি? স্টুডেন্ট কোয়েশ্চেন ফর দ্য ভিউয়ার্স, কোয়েশ্চেন ফর দ্য স্টুডেন্ট, কোয়েশ্চেন ফর দ্য হচ্ছে পার্টিসিপেন্ট। কি হচ্ছে? কতবার টেনিসন, এটা খুব সহজ প্রশ্ন, কতবার টেনিসন আই কথাটা ব্যবহার করেছেন ইউলিসেস কবিতায়? আই 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 মানে আমি। দেখো ওই যে আই সবসময় সব জায়গায় প্রচুর বার আই আছে, এই কবিতাতে টোটাল কতবার আই আছে? আর নেক্সট, হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েম? বলো কি হবে, একটু ভেবে নাও। হ্যাঁ, 70, 70টা লাইন আছে, 70টা লাইন আছে। তাহলে দেখে নাও, আমরা এখানে আলোচনা করে ফেললাম পুরো ইউলিসেস কবিতাতে যত রকমের এমসিকিউ কোয়েশ্চেন হয় তার একটা বিস্তারিত বর্ণনা আমরা দিলাম। তোমরা পাশে থাকবে, এই ধরনের প্রচুর ক্লাস আসতে থাকবে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমাদেরকে পাশে থাকতে হবে। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। সমস্ত চ্যাপ্টার A to Z, সমস্ত ড্রামা, পোয়েম, শর্ট স্টোরি,
সমস্ত ধরনের কাজ কিন্তু এখানে কিন্তু আমরা এই চ্যানেলে করাবো। সেই জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে, এটা আমার প্রত্যেকের কাছে অনুরোধ। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশনটা চলতে থাক। যে যার যেটা মনে হচ্ছে এই ক্লাসটা দেখে তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার ওই ছোট্ট কথা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। অনেক অনেক ধন্যবাদ পুরো সেশন জুড়ে থাকার জন্য। আবারও যেতে যেতে বলবো, নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। যারা আমাদের অলরেডি ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে অনুরোধ, তোমরা একটু এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে প্রচুর স্টুডেন্টরা রয়েছে যারা প্রিপারেশন নিচ্ছে, এসএলএসটি বা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তারা যাতে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট। ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের দিন এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।